আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা প্রথম সেমিস্টার, সকলকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আজকে আমরা বাংলা ওয়ান সাবজেক্টের মিড টার্ম প্রস্তুতি শর্ট সাজেশন দেব এবং এই সাবজেক্টে আপনার পর্ব মধ্য পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষা কত মার্কের হবে, আপনার সরকারি বা বেসরকারি পলিটেকনিক সমূহে কিভাবে পরীক্ষাগুলো হয় এবং প্রশ্ন টাইপটা কেমন হয়, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখবেন, আমরা বেশি সময় নেব না। দেখলে আপনার এই সাবজেক্টে মিড টার্মে আপনি ভালো করতে পারবেন। আর এই সাবজেক্টের মতনই আপনার আরও সাবজেক্টগুলো যদি মিড টার্মের জন্য সাজেশন পেতে চান, তাহলে ওই সাবজেক্টগুলো লিখে কমেন্ট করবেন। আর আপনি কোন ডিপার্টমেন্ট সেটা লিখে কমেন্টে জানিয়ে দেবেন। ক্লাসটা যারা এখন দেখতেছেন, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখান থেকে আপনি সম্পূর্ণই কমন পাবেন ইনশাল্লাহ। এডুকেয়ারের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পেজে নক করবেন। আর আমরা যারা কোর্সে অংশগ্রহণ করছি, আমাদের পেইড বেসের শিক্ষার্থী যারা আছি, তারাও আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবো ইনশাল্লাহ। আর আপনাদের ক্লাসে যেগুলো করানো হয়েছে এগুলো করলে আপনাদের জন্য যথেষ্ট হবে। আমরা যারা লাইভটা দেখতেছি একটু শেয়ার করে সবাইকে, বন্ধুদেরকে জানিয়ে দেব। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, সবাই ক্লিয়ার শোনা যায়, একটু জানাবেন। বাংলা ওয়ান সাবজেক্টে নতুন কারিগরি বোর্ড থেকে সিলেবাস দিয়েছে, সেই সিলেবাস অনুযায়ী আমি সাজেশনটা দিব ইনশাল্লাহ। এবং আমাদের যাদের কাছে পুরাতন বই আছে তাও সমস্যা নাই, যে একটা অধ্যায় সংযোজন করছে এর আগেই পূর্বেই আমাদের এডুকেয়ার পেজে এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, যে কোন অধ্যায়টা নতুন করছে আর কোনটা বাদ দিয়েছে। আর এখন আমাদের কাছে যেই বই থাক সমস্যা নাই, পূর্বের বইয়ের সাথে মিল আছে, শুধু একটা অধ্যায় নতুন। সেই নতুন অধ্যায় নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকবো, এডুকেয়ারের সাথেই থাকুন। আমরা বাংলা ওয়ান সাবজেক্টের মিড টার্ম প্রস্তুতি সাজেশনটা দিব, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের দিব ইনশাল্লাহ। আপনাদের কাছে হক প্রকাশনী বা টেকনিক্যাল প্রকাশনী, যেই প্রকাশনীর বই থাকুক সমস্যা নাই, ঠিক আছে? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, প্রথমে আমরা আসি দেখা যাচ্ছে ক্লিয়ার কথা শোনা যায়? আমরা নতুন সিলেবাস সম্পর্কে পূর্বে একটা ভিডিও দিয়েছি। এখন আমরা এই সাবজেক্টের কত মার্কের মিড টার্ম পরীক্ষা হবে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব, তারপরে আমরা কোন কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দেব ইনশাআল্লাহ। আমরা যারা লাইভে যুক্ত হয়েছি, লাইভটা একটু শেয়ার করে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা মোটামুটি সবাই যারা যুক্ত আছেন 20টা মতো শেয়ার করি, তাহলে কিন্তু আমরা একদম সম্পূর্ণ সাজেশনটা ফুললি দেখাবো এবং পরবর্তী সাবজেক্টগুলোতে আমরা ভিডিও লাইভ ক্লাসগুলো দিব ইনশাআল্লাহ। যারা আছে একটু শেয়ার করে দিই আমাদের বন্ধুদের সাথে। দেখেন, আমাদের বাংলা ওয়ান সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন ভাইয়া? কারণ এই সাবজেক্টটা একটু সহজ, আমাদের মাতৃভাষা। এই সাবজেক্টে আমি এ প্লাস তুলতে কিন্তু অনেক সহজ হবে। আর আমি যদি এই সাবজেক্টে এ প্লাস পাই, অন্য সাবজেক্টে একটু কম পাইলেও যদি আমি এই সহজ সাবজেক্টটাও এ প্লাস না পেয়ে এ পাই অথবা এ মাইনাস বা বি প্লাস পাই, তাহলে আমার রেজাল্টটা এমনিতে কম হয়ে যাবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব এই সাবজেক্টে ভালো ফলাফল করার। তাহলে ভাই, আমাদের মিড টার্ম বা পর্ব মধ্য পরীক্ষা আপনার সরকারি বেসরকারি যেই পলিটেকনিক হোক 20 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? এখানে ভাগটা কিভাবে থাকবে ভাইয়া?
ক বিভাগ থাকবে। ক বিভাগে আপনার এখানে মনে করেন 4টা প্রশ্ন থাকবে, 1 মার্ক করে 4 মার্ক। তারপরে খ বিভাগ, খ বিভাগও আপনার মনে করেন যে 4টা প্রশ্ন থাকলো, 2 মার্ক করে 8 মার্ক। ঠিক আছে। এইবার আপনার গ বিভাগ, এই গ বিভাগে মনে করেন আপনাকে সাপোজ আপনি গ বিভাগে 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, একটাতে 4 মার্ক করে থাকলো, তাহলে 8 মার্ক। এই যে টোটাল হচ্ছে আমাদের 20 মার্ক। এইভাবেই প্রত্যেকটা সরকারি বেসরকারি পলিটেকনিকে বাংলা 1 সাবজেক্টের মিড টার্ম পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এতটুকু শিওর হইলাম, ক বিভাগে আমার যে 4টা থাকবে সেই 4টা প্রশ্নেরই উত্তর করতে হবে, এবং খ বিভাগে সংক্ষিপ্ত যে 4টা থাকবে সেই 4টা প্রশ্নের উত্তর করতে হবে। আর গ বিভাগ শুধুমাত্র এখানে আমার 3টা প্রশ্ন থাকবে, 3টার মধ্যে আমরা 2টা প্রশ্নের অ্যান্সার করব, আর একটা প্রশ্নের মান থাকবে 4 করে, 8 মার্ক। এই যে টোটাল 20 মার্কের পরীক্ষা হবে। সচরাচর এই প্যাটার্নেই হয়, কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন ক বিভাগ মানে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই অ্যান্সার করতে হবে, আর গ বিভাগে 3টা দেওয়া থাকবে, 2টা করতে হবে, বা 4টা দেওয়া থাকবে 3টা করতে হবে। এইভাবে উল্লেখ করে দিবে তারা, এবং মার্কটাও তারা উল্লেখ করে দিবে। সচরাচর যে প্যাটার্নে আপনাদের পলিটেকনিকগুলো পরীক্ষা হয় সেটা আমরা দেখাই দিলাম। এই বিষয়ে আর কারো সন্দেহ নাই, এবং এটা আপনি ভালো করে বুঝলে আপনার মানসিক চাপটা কমবে এবং পরীক্ষা দিতে আপনার সহজ হবে। বাংলা সাবজেক্ট খুবই সহজ, এই সাবজেক্টে A+ সহজেই তুলতে হবে আমাদেরকে। আশা করি বুঝতে পারছেন প্যাটার্নটা। আমরা যারা প্যাটার্নটা বুঝতে পারছি তারা আমরা ওকে লিখবো, ঠিক আছে, বা ডান লিখবো। সবাই একটু দ্রুত কমেন্ট করি, এবং আমি ক্লাসগুলো একটু শেয়ার করে দিই বন্ধুদের সাথে, তাহলে সবাই ক্লাসে যুক্ত হতে পারবে এবং সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। এডুকেয়ারের কোর্সের সাথে আমাদের শিক্ষার্থী যারা যুক্ত আছেন তারাও লাইভটা দেখেন, তারাও চলে যায় না, ঠিক আছে। আমার কথা ভয়েস ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে? দেখেন, আমি সবসময় বলি যে আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমাদের ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব কিনা, কারণ আমরা আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু এই মিড টার্মের ফ্রি প্রস্তুতি লাইভ ক্লাসগুলো আয়োজন করছি। সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, ক্লাসটা যদি শেয়ার না করেন, আপনার বন্ধুদেরকে যদি এই ক্লাসটা না দেন বা মেনশন না করেন, কমেন্ট না করেন, রেসপন্স না করেন, সেক্ষেত্রে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব না। দেখেন, আপনি হইলেও কিন্তু এভাবে করবেন না, কারণ আমি আপনাদের হেল্প করতেছি, কিন্তু আপনারা যদি হেল্পটা না নিতে পারেন, আমাদেরকে সহযোগিতা না করেন, বন্ধুত্বসুলভ আচরণ না করেন, তাহলে আমরা তো এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো না। রমাদান মাস, এই রমাদান মাসের উসিলায় আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিক, এবং আমরা আমাদের পড়াশোনায় মনোযোগী হই এবং পরিবারের মানুষদের সাপোর্ট করি এবং নিজের ক্যারিয়ারে আমরা সফল হই। হ্যাঁ, আপনারা যারা কমেন্ট করবেন সবারই কমেন্ট পড়বো ইনশাল্লাহ। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্যাটার্নটা সবাই বুঝতে পারছি? তাহলে একটু জানাবো। আশা করি আমাদের সিলেবাসে যে গল্পগুলো আছে, যেটা নাই, সব বিষয় নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসি আমাদের আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবেন, দেখা যায় বা তাহলে আমাদের
বঙ্গভাষা কবিতা এতটুকু পড়লে যথেষ্ট। তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখবো হচ্ছে সোনার তরী। সোনার তরী কবিতাটা কে লিখছেন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। আর মৃত্যুবরণ করেন কত? 1941 সালে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নামটা কি? ভানু সিংহ ঠাকুর। এইটা শুধু জাস্ট আপনি মনে রাখবেন তাহলেই হবে। এর আরো অনেক ছদ্মনাম আছে 12টা, ওইটা লাগবে না, আপনাদের বইয়ে এই একটাই আছে ভানু সিংহ, এটাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? আর তিনার হচ্ছে বাংলা সালটা রাখবেন, জন্ম 1268 বাংলা 25শে বৈশাখ। আর তিনি হচ্ছে মা বাবার চতুর্থদশ সন্তান ও অষ্টম পুত্র, 8 নম্বর, ঠিক আছে? তার হচ্ছে 15 ভাই বোন ছিল। আর এদের যে বংশ সেটা হচ্ছে, এরা কিন্তু হিন্দু বৌদ্ধ এগুলো না, এরকম মিশ্রণ একটা কি পিরালি ব্রাহ্মণ বলে আর কি এদেরকে। আর ওনার হচ্ছে স্ত্রীর নাম ছিল হচ্ছে ভবতারিণী দেবী। তার নাম তিনি পরে দেয়া হয়েছে মৃণালিনী দেবী। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। তারপরে তার কয়েকটা উপন্যাস আমরা পড়বো, 2টা বা 3টা বলতে পারে যে রবীন্দ্রনাথের 2টা উপন্যাসের নাম লেখো। বউ ঠাকুরনের হাট, রাজর্ষি, চোখের বালি, অথবা নৌকা ডুবি, শেষের কবিতা, যোগাযোগ, ঘরে বাইরে এ পড়তে পারেন। আর ভ্রমণ কাহিনী হচ্ছে জাপান যাত্রী, এগুলা ছোট গল্প। যেহেতু জনক, তার রবীন্দ্রনাথ কিন্তু প্রথম সার্থক ছোট গল্পকার এবং তিনি কিন্তু ছোট গল্পের জনক। তিনি এবার নোবেল পুরস্কারও পান 1913 সালে, এবং তার নোবেল পুরস্কারটা কি চুরিও হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা না আমি একাই বুঝতেছি? একটু জানায়েন। তাহলে সোনার তরী কবিতাটা পুরো না পড়ার দরকার নাই, যদি না পারেন সমস্যা নাই। এখন শব্দার্থ টিকাতে দেখবেন। আর যারা হচ্ছে কবিতা প্রেমিক তারা একবার পড়তে পারেন। এখন এই জায়গা থেকে আমরা শব্দার্থ টিকা যেটা দেখবো, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। গরজে, তার মানে কি? গর্জন করা। তারপরে আছে ইম্পর্টেন্ট ক্ষুরধারা। ক্ষুরধারা মানে কি? ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। মজার কবিতা একটা, ঠিক আছে? আর একটা হচ্ছে আমি একেলা। আমি একেলা বলতে কি? কৃষক যে নদীর পাড়ে যে একা রয়ে যায়, তার ধানগুলো নিয়ে যায়, কিন্তু সে একা থাকে, ওই জন্য কি আমি একেলা। মানে কৃষক কিংবা শিল্প স্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা বোঝাচ্ছে, যে একা, সঙ্গহীন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তরু ছায়া মসি মাখা। এইটার মানে হচ্ছে, আমার গ্রামগুলো দেখছেন না? গ্রামে যখন দেখবেন আকাশ খুব মেঘলা থাকে, তখন কি হয়? উপরে মেঘ ঢাকা একটা গ্রাম, আর গাছের ছায়ার মতো কালো রঙে মাখানো থাকবে চারিপাশ। এই জন্য এই কবি বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, যে তরু ছায়ামসি মাখা, উপরে মেঘ ঢাকা গ্রামটি যেন গাছের ছায় কালো রঙে মাখানো, এটার অর্থ, ঠিক আছে? আব্দুর রাজ্জাক দেখা যাচ্ছে? তারপরে আমরা এখান থেকে দেখবো। আর আমরা যারা লাইভে ক্লাসটা দেখতেছি, হ্যাঁ, আমরা আসতেছি আবার যাইতেছি, এভাবে না, আমরা সম্পূর্ণ ক্লাসটা দেখার চেষ্টা করি। আর আপনি আধা ঘন্টা সময় দেন, এই সাবজেক্ট আপনি সবার থেকে একটু হলেও ভালো করবেন। আর বাংলা বলে অবহেলা করেন না, কারণ বাংলা সাবজেক্টটা প্রথমেই বলছে, এটা ভালো মার্ক ক্যারি করতে পারলে আপনার অন্যান্য সাবজেক্টে একটু কম পাইলেও আপনার সিজিপিএটা ভালো আসবে। এবং বাংলার মতো অন্য সাবজেক্টগুলো যদি আপনি মিড টার্ম সাজেশন নিতে চান, পেতে চান, তাহলে একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজ এডুকেয়ারে লাইক করে যুক্ত থাকবেন। তাহলে আপনি আমাদের যখনই যেই সাবজেক্টে লাইভ ক্লাসগুলো শুরু হবে, সহজে আপনার ফেসবুকের টাইম লাইনে চলে যাবে। এডুকেয়ারের সাথে যুক্ত থাকুন। এডুকেয়ার পেজ এবং এডুকেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার পড়াশোনার গতি আরো বাড়িয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে মোস্ট আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো আমার ঠাই নাই ছোট সে তরি। এই কথাটার অর্থ কি? মানে আমি তো পূর্বেই বললাম যে সোনার তরিতে মহৎ সৃষ্টির এই স্থান সংকলন হয় কেবল ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগাছের শিকার, ঠিক আছে? কারণ ধানগুলো যখন তরিতে উঠাইছে, তারপরে সেই কৃষকের আর ঠাঁই হয় নাই, তাই বলেছিল কি, যে তরি চালক, যে ঠাঁই নাই
ছোট সে তরি, সে আমার ধান লয়ে যায় কিন্তু আমারে লয়ে যাইতে পারে না। ঠিক আছে, তারপরে আছে সৈন্য নদীর তীরে রহিনু পড়ি, মানে নিঃসঙ্গতার কথাটাই বলছে আর কি। ধান নিয়ে গেলে আর কি করবে সে, সর্বত্র লয়ে যায় কিন্তু আমাকে ফেলিয়া যায়। সেটাই হচ্ছে তিনি পরে কবিতার মাধ্যমে প্রকাশ করছে যে সৈন্য নদীর তীরে রহিনু পড়ি, চারিদিকে কালো মেঘে ছায়া, আকাশ, বৃষ্টি হালকা, ধান নিয়ে চলে যাচ্ছে আর সে একা। শিপন শরীফ, ইংলিশ অন সাজেশন প্লিজ। ইনশাল্লাহ আপনি আপনার বন্ধুদেরকে মেনশন করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। ক্লাস দেখতেছি শেয়ার করবো, যেহেতু রমাদান মাস, এই মাসে যদি আপনার ফ্রেন্ডকে আপনি সহযোগিতা করেন আরো বেশি সওয়াব পাবেন। ক্লাসটা শেয়ার করবেন অথবা আমাদের ডিপার্টমেন্টাল যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেই গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আপনিও যেমন দেখে উপকৃত হচ্ছেন, আপনার ফ্রেন্ডও উপকৃত হবে। আর এডুকেয়ার কোর্সে বিস্তারিত জানতে আপনি আমাদের পেজে নক করবেন। ভর্তি না হইতে হবে এমন না, আপনি কোর্স সম্পর্কে জেনে রাখলেন, কারণ আমরাই শুধুমাত্র 25 জন ব্যাচ ভিত্তিক গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। কি এখনই কি রোজায় ধরছে নাকি আপনাদের, মানে রোজা লেগে গেছে নাকি? কমেন্টও করেন না, কিছু বলেন না। রোজা করতে কি কষ্ট হয়? না আলহামদুলিল্লাহ সবগুলো রোজা করতেছেন সবাই। তারাবি কত রাকাত পড়েন? 20 রাকাত না 8 রাকাত পড়েন বলেন তো একটু। পাঠ পরিস্থিতি ঠিক আছে, এটা আমি খুব ভালোভাবে পড়তে বলবো। এবং সোনার তরী কোন ছন্দে রচিত, মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, তারপরে বইয়ে পড়েন, দেখবেন আপনার কতটা ইফেক্টিভ হয়, পরীক্ষার সময় মনে পড়বে। সোনার তরী কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে, আর মাইকেল মধুসূদন দত্ত যে বঙ্গভাষা সেটা কোন ছন্দে ছিল? অমিতকার ছন্দে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমি এমনভাবে পড়াচ্ছি আপনার মিড টার্ম এবং সেমিস্টার ফাইনাল দুটোই হয়ে যাবে, এবং একটু গুরুত্ব দিলে আপনার এই সাবজেক্টগুলো আরো ভালোভাবে শেষ হবে। তাহলে সোনার তরী কবিতা কোন ধরনের কবিতা? এটা হচ্ছে একটা রূপক কবিতা। তারপরে সোনার তরী কোন ছন্দে রচিত? আমি পূর্বেই বললাম মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতায় কিসের চিত্র ফুটে উঠছে? পল্লী গ্রামের বর্ষাকালের চিরচেনা চিত্র ফুটে উঠছে। তারপরে সোনার তরী কবিতায় কয়টা চরিত্র পাওয়া গেছে? 2টা চরিত্র পাওয়া গেছে। ঠিক আছে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কবি কি বুঝাইছে? সোনার ধান বলতে কবি বুঝাইছে যে পার্থিব জীবনে সৃজনশীল মানুষের সৃষ্টি সম্ভারকে বুঝিয়েছেন। আর পূর্বে যেগুলো আমি শব্দার্থ টিকা বলছিলাম ওইটা ভালো করে পড়লে আপনার হয়ে যাবে। আচ্ছা আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, সোনার তরী কবিতায়, আচ্ছা এটা বলি, সোনার তরী কবিতায় আপনাকে কোন ঋতুর কথা বলা হয়েছে? একটু কমেন্ট করেন তো সবাই, অথবা এখন যারা ক্লাসটা দেখতেছেন তারাও কমেন্ট করেন, পরবর্তী যারা দেখবেন তারাও কমেন্টটা করবেন যে সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে বা কোন ঋতু নিয়ে আলোচনা করা হয়েছে। আর একটা হচ্ছে সোনার তরী কবিতায় নৌকা হচ্ছে কিসের প্রতীক? এটা হচ্ছে নৌকা মহাকালের প্রতীক। আচ্ছা, সোনার তরী কবিতায় কৃষক মাঝিকে কি অনুরোধ করছিল? সোনার ধানগুলো নৌকায় তুলতে অনুরোধ করছিল, যে চারিদিকে বৃষ্টি আসতেছে, পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে, আমার ধানগুলো একটু লয়ে যাও। কিন্তু ধান উঠাইতে উঠাইতে তরী ভরে যায়, তখন কৃষককে আর নিতে পারে না। আচ্ছা এখান থেকে আমরা পড়বো এটা, যে বারেক ভিড়াও তরী কুলেতে এসে কোন কবিতায় কে কাকে আহ্বান জানিয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন, এটা আমরা পড়ব। তারপরে আমরা পড়বো এই জায়গায় এখন আমারে লহ করুণা করে, সোনার তরী কবিতায় কৃষক কাকে কি অনুনয় করছে? এটা পড়ব।
আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রূপক কবিতা বলতে কি বোঝাইছে? সোনার তরীতে একটা রূপক কবিতা না, তাহলে এই সার্থকতা বিচার করতে হবে, তোমার সাপেক্ষে তুমি যুক্তি দিবা। কারণ এই জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী একটা রূপক ধর্মী কবিতা। কিভাবে রূপক ধর্মী কবিতা হলো দেখো, তোমাকে কিন্তু এটা সম্পূর্ণটাই রূপক ভাবে বোঝাইছে, মানে অ্যালোগ্রি, ঠিক আছে? এর কি আবিধানিক অর্থকে না বুঝে অন্য কিছু বোঝানো হয়েছে। সোনার তরী মানে কি, তোমার কি সোনা দিয়ে তরী বানাইছে? এটা সোনা দিয়ে নৌকা বানাইছে না, এটা কি সোনার ধানকে বোঝাইছে, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট, যে আমি পূর্বে আলোচনা করছি, ঠাই নাই ছোট সে তরী, উক্তিটি দ্বারা লেখক কি বুঝাইছে? একটু পড়লেই, আপনি একবার পড়লেই মনে থাকবে। ভাই যারা লাইভটা দেখতেছে, আমরা একটু দয়া করে শেয়ার করে দিব এবং আমাদের এডুকেয়ার কমিউনিটি গ্রুপে শেয়ার করে দিব। আর আমাদের কোর্স সম্পর্কে আপনি বিস্তারিত জেনে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আর আপনাদের বড় ভাইদের রেজাল্ট পাবলিশড হয়েছে, দেখবেন অনেকের রেফার্ট আসছে। আর আমি চাই আপনারা যেহেতু প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছেন, অনেক সময় পেয়েছেন, এখন এই সময়টাকে কাজে লাগান এবং খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেন। মিড টার্মের প্রস্তুতি যদি ভালো হয়, তাহলে সেমিস্টার ফাইনাল এমনিতেই ভালো হবে। কেন ভাইয়া? কারণ মিড টার্মের রেজাল্টের ভিত্তিতে কিন্তু স্যাররা আপনাদের হাতের মার্কগুলো দিয়ে থাকবে এবং আপনার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্সের মধ্য দিয়েই আপনি স্যারদের হাতের মার্কগুলো অর্জন করতে পারবেন। আর মিড টার্ম ভালো প্রিপারেশন নেওয়া মানে আপনার সেমিস্টার ফাইনালের এক ধাপ এগিয়ে থাকা। আর এটা পড়বেন, রচনামূলকে সোনার তরী কবিতায় মূল বক্তব্য সারমর্মটা নিজের ভাষায় লিখো, এটা পড়বেন, তাহলেই হবে। যদি আবার আসে যে সোনার তরী কবিতার নামকরণের সার্থকতা হয়েছে কিনা, হ্যাঁ হবেই তো, রূপক ধর্মের নামকরণ করছে, কেন হবে না? কারণ ধান তো সোনালী ফসল, তাই না? এবং এই কবিতায় কি আমরা একজন কৃষকের দেখা পাই, যে ভরা বর্ষায় নদীর ওপারে চরের জমিতে সে একা কি করে, বসে আছে। কি নিয়ে বসে আছে? সোনালী রঙের পাকা ধান কাটছে, ধানগুলো নিয়ে বসে আছে। এখন ওর ধান কাটতে কাটতে বেলা পড়ে যায়, মানে আগের মানুষ বুঝতে পারবে, মানে বেলা চলে যায়। তখন এই ঘন কালো মেঘে আকাশ যে ছেয়ে ফেলছে, চারিদিকে আধার ঘনিয়ে আসছে, কিন্তু কৃষক কাটা ধান শূন্য নদীর তীরে নিয়ে অপেক্ষা করছে কখন তরিটা আসবে, সেই তরি এসে ধানগুলো নিয়ে যাবে। দেখে হঠাৎ করে দূর থেকে একটা জৈনিক মাঝি একটা নৌকা নিয়ে আসতেছে আস্তে আস্তে। তখন কৃষক ডাকে এবং ডাকার পরে ধানগুলো তার তরিতে উঠাই দেয়, কিন্তু অবশেষে তারই জায়গা হয় না। তিনি তখন শূন্য হাতে নদীর তীরে একাকী পড়ে রয়। আর এই জায়গায় পাকা ধান অর্থই কিন্তু বুঝাইছে সোনার তরী, ঠিক আছে? আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিব। আমরা সবাই একটু জানাবো সোনার তরী কবিতাটা আমরা সম্পূর্ণ সবাই বুঝতে পারছি কিনা, এবং আমি যে প্রশ্নগুলো আপনাদের দাগাই দিলাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে পড়বেন। এটা বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আচ্ছা, এরপরে দুইটা কবিতা দিলাম, এখন আমি একটু এখান থেকে আপনাদের অপরিচিতা গল্প যেটা আছে এটা আমরা একটু পড়াই, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। অপরিচিতটাও লেখছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বেই কিন্তু আমরা জানছি এর জন্ম, এর ছদ্মনাম, এর কাব্য, এর উপন্যাস, এর ভ্রমণ কাহিনী,
এবং তার মৃত্যুবরণ সবই জানছি, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব কি, শোনা যায়? আমরা গল্প থেকে একবার দেখি, ঠিক আছে? অপরিচিতা গল্প সবাই পড়ছেন? অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটা সবাই পড়ছেন? অপরিচিতা গল্পটা অনেক মজার, হ্যাঁ, এবং যারা আপনার ছোট বয়স, হ্যাঁ, এটা পড়তে অনেক ভালো লাগবে। এবং এটা মূলত আপনার যৌতুকের বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এই গল্পের মাধ্যমে। তাহলে এখন আসেন, আপনাদের চুলছেড়া বিশ্লেষণ করতে গেলে হবে না, প্রশ্ন আসবে যেটা উত্তর করতে হবে সেটা আমাকে, তাই না? তাহলে একটু দেখেন, আমি গল্প যদি নাও পড়েন সমস্যা নাই, কিন্তু প্রশ্ন আসবে তো অতি সংক্ষিপ্ত একটা বা দুইটা। তাহলে আপনাকে আমি যেগুলো একটু বলবো এগুলো খুব ভালো করে দেখেন, তাহলে হবে। ওকে, আমানুল এনামুল লেখছেন, জি স্যার। ওকে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। দেখেন সবাই 5টা করে একটু শেয়ার করেন, আপনার তাও 5 জন ফ্রেন্ড দেখতে পাবে। এবং আপনাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে প্রত্যেকটা পলিটেক নিজ নিজ কমিউনিটিতে, সেখানে শেয়ার করবেন। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন থাকবে। তাহলে আমরা আপনাদেরকে প্রথমে পড়াইছি বঙ্গভাষা, তারপরে সোনার তরী, 2টা কবিতা। এখন আমরা পড়াচ্ছি হচ্ছে ছোট গল্প অপরিচিতা। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে। আচ্ছা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি? একটু কমেন্ট করবেন। আমরা যারা এখন লাইভে আছি তারাও কমেন্ট করব, এবং পরবর্তীতে যারা দেখব তারাও কমেন্ট করব যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি। এখন আসেন, অপরিচিতাতে যেগুলো আমরা দেখব শব্দার্থ টিকা জানলে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে পড়াটা সহজ হবে। এই জন্য আমি একটু আলোচনা করে যাচ্ছি। এখান থেকে আমরা যেটা দেখবো হচ্ছে মাকাল ফল। মানে এই জায়গায় মাকাল ফল বলতে কি বুঝাইছে? মাকাল ফল জিনিস আমরা সবাই তো জানি, বা যারা মুরব্বী আছে তারা ভালো জানে আর কি। বলে কি দেখতে সুন্দর অথচ কি ভিতরে দুর্গন্ধ আর পচা, এবং কি এটা খাওয়া যায় না, আর বিশেষ অর্থে আর কি কোনো গুণ নাই। বলে না সুন্দর চেহারা মাকাল ফল, কিন্তু ভেতরে চরিত্রটা খুবই খারাপ। যাই হোক, আর একটা হচ্ছে অন্নপূর্ণা। এটা কি? এটা দেবী দুর্গার নাম, ঠিক আছে? আর একটা এখান থেকে আমরা পড়বো হচ্ছে এই যে স্বয়ংবরা, ঠিক আছে? যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাকে হচ্ছে স্বয়ংবরা। আপনারা এটা অতি সংক্ষেপে দিতে পারে যে স্বয়ংবরা অর্থ কি, ঠিক আছে? আর এখান থেকে দেখবো হচ্ছে আমরা শেকরা। শেকরা হচ্ছে স্বর্ণকার বা সোনার অলংকার যারা প্রস্তুত করে। তারপরে আমরা এখান থেকে দেখবো হচ্ছে আচ্ছা ওইটাই দেখি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলতেছি কি, পাঠ পরিস্থিতিটা পড়বো। তাহলে অপরিচিতার পাঠ পরিস্থিতিটা আমরা পড়বো। তাহলে এটা আমরা বিশেষ কিছু জিনিস জানতে পারবো। কেমন? যেমন অপরিচিতা প্রথম কিন্তু প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র। আর সবুজপত্র পত্রিকাটা আবার 1914 সালে প্রকাশিত হয়। এখন অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হচ্ছে কল্যাণী। এখানে অনুপম কল্যাণীর যে একটা কেমিস্ট্রি, যে একটা যৌতুকের বিষয় নিয়ে যে একটা সুন্দর একটা মনোভাব তৈরি করছে, এবং যে একটা বিদ্রোহী
ভাব প্রকাশ করছে, এইটা সম্পূর্ণ গল্পের মধ্যে আপনি কিন্তু পাবেন। এবং যে যৌতুক নিয়ে যে করা, কি বলে, প্রতিবাদ করা, সেই বিষয়টা এখানে কিন্তু আপনি পাবেন। এবং মানুষের যে স্বাভাবিকভাবে এখনো কিন্তু লোভ আছে, যে ছেলে আছে যার চাই যৌতুক দিয়ে বিয়ে দিবে, অথবা মেয়ে যার সে কিন্তু খুব টেনশনে আছে যে যৌতুক ছাড়া তো বিয়ে হবে না। আর আপনারা যে পালিয়ে বিয়ে করেন, প্রেম করে বিয়ে করেন, তখন তার যৌতুক নিতে পারবেন না, এজন্যই বাবা মা রাজি হয় না, তাই না? আচ্ছা, যাই হোক, ভানু সিংহ, মাহিন ইয়াসমিন মিম লিখছেন ভানু সিংহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। এইটাই দেখেন, আপনার যে অতি সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা দেওয়ার সময় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি, আপনি কিন্তু প্রথমেই লিখে ফেলতে পারবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর, একদম ইজিলি, সহজ হয়ে গেল। পড়াশোনা তো আমাদের এভাবেই সহজ করতে হবে। কি গল্প কি আরো বলবো? আর এই যে একটা বিশেষ বার্তা, এই যে আমার অপরিচিতা গল্প, এই গল্পেই কিন্তু প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনান এই রবীন্দ্রনাথ ঠাকুর। এবং যে একটা মানুষের নাম আছে সন্তুনাথ সেন, ঠিক আছে, এবং হচ্ছে কল্যাণী। পিতার সাথে যে বলিষ্ঠ কণ্ঠস্বরে কল্যাণী যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু অনেকটাই আমাদের পরে অনেক কিছু শেখায়। যাই হোক, আমি সম্পূর্ণটা বলবো না, এখান থেকে আপনারা যেটা পড়বেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি যা আছে ভানু সিংহ ঠাকুর। আর অপরিচিত গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। মোস্ট ইম্পর্টেন্ট, অনুপমের বয়স কত? 27 বছর। একটু কমেন্ট করবেন সবাই, অনুপমের বয়স কত? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, অনুপমের যে বাবা ছিল, সেই বাবা কিন্তু উকিল ছিল। আর এখন প্রশ্ন এভাবে আসতে পারে যে অনুপমের বাবা প্রচুর টাকা রোজগার করতো কি করে? অনুপমের বাবা প্রচুর টাকা রোজগার করতো উকালতি করে, ঠিক আছে? আরেকটা এখান থেকে পড়বো, অনুপম কোন শ্রেণী পাশ করেছে? অনুপম হচ্ছে MA শ্রেণী পাশ করছে তখন। আর সন্তুনাথ বাবু অনুপমকে প্রথম দেখেন কবে? এটা লাগবে না। এখান থেকে আর একটা পড়বো হচ্ছে, বিনু দাদা কে ছিল? অনুপমের পিস্তাতো ভাই, চাচাতো ভাই বলতে পারেন আর কি। যাই হোক, ঠিক আছে। স্টেশনে দেখা মেয়েটির বয়স কত হবে? 16-17 বছর, ঠিক আছে। আর অপরিচিতা গল্পে ট্রেনে কার সাথে দেখা হয়েছিল? অপরিচিতা গল্পে ট্রেনে কিন্তু কল্যাণীর সাথে দেখা হয়েছিল। আপনারা যখন ঈদে বাসায় যাবেন, বা যারা গেছে যাবেন পরীক্ষা দিয়ে, কি ট্রেনে কার সাথে দেখা হবে? কল্যাণীর সাথে দেখা হবে। ট্রেনে যাওয়ার সময় কল্যাণীর সাথে দেখা হয়েছিল অপরিচিতা গল্পের। এখানে আরেকটা বিষয় হচ্ছে, পূর্বে পড়াইছি, বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি, ঠিক আছে, এটা পড়বো। আচ্ছা, অনুপমের মামা কত বছরে বড় ছিল? 6 বছরে বড় ছিল, ঠিক আছে। আচ্ছা, অপরিচিতা গল্পের নায়কটাকে একটু বলেন তো। আপনারা তো পড়াইছে বা পরীক্ষা যেহেতু হচ্ছে পড়ছেন, একটু সবাই একটু কমেন্ট করেন, অপরিচিতা গল্পের নায়ককে? অপরিচিতা গল্পের নায়ক হচ্ছে অনুপম, আর নায়িকা হচ্ছে কল্যাণী।
আপনারা আপনাদের নায়ক বন্ধুকে মেনশন করতে পারেন, অপরিচিতা গল্পের নায়ককে সেই বন্ধুকে একটু মেনশন করে দিতে পারেন। অনুপম, তাই না? এখন আসেন এখানে যে বিষয়টা পড়বেন, বিয়ের আসর থেকে কে এবং কেন অনুপমকে ফিরিয়ে দিলেন, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা গল্পের এতক্ষণ পরে বুঝতে পারছি যৌতুক নিয়েই তো ঝামেলাটা বাঁধছে, তাই না? সেটাই, বিয়ের আসর থেকে কে এবং কেন অনুপমকে ফিরিয়ে নিলেন। বিয়ের আসর থেকে মেয়ের বাবা, মানে কল্যাণীর যে বাবা, সেটা হচ্ছে কি সন্তুনাথ, অনুপমকে ফিরিয়ে দিলেন। আল্লাহ, আচ্ছা এখান থেকে একটু পড়বেন, অনুপমের বিবাহ যাত্রা চিত্র তুলে ধরো, বিবাহের যাত্রাটা কিভাবে হয়েছিল, এটা পড়বেন তাহলে হবে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট পড়বেন, সুধা কণ্ঠধারী মেয়েটির পরিচয় কি। অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, প্রতিমধ্যে এক মেয়ের কণ্ঠে শুনে অভিভূত হয়। বাঙালি মেয়ের বাংলা কথা এত মধুর হয় কি করে অনুপমের আগে তা শুনতে পায়নি। অবশেষে সেই সুধা কণ্ঠধারী নারীর পরিচয় মিলল। মেয়েটির নাম ছিল কল্যাণী, ট্রেনেই দেখা হয়েছিল, এবং তার পিতার নাম হচ্ছে সন্তুনাথ সেন। কল্যাণী অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা। তাহলে আপনারা ঈদে ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনে কল্যাণীর সাথে দেখা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কবে বাড়ি যাচ্ছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের যে সিলেবাসগুলো চেঞ্জ হয়েছে, নতুন বই, ওগুলা থেকেও প্রশ্ন হবে, কিন্তু প্রশ্ন হইলেও খুব একটা বেশি প্রশ্ন হবে না, কম প্রশ্ন দিবে আর কি, যেহেতু নতুন চেঞ্জ হয়েছে। আপনাদের উচিত হবে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি নতুন বই কিনে, তাহলে নতুন অধ্যায়গুলো একটু ছবি তুলে নিবে, এবং কারো প্রয়োজন মনে হলে এডুকেয়ার পেজে নক করেও নিতে পারবেন, অথবা কারো কাছে নতুন বই থাকলে আপনি এডুকেয়ার পেজে ছবি তুলেও ছবিগুলো দিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও পাঠাইতে পারেন। তাহলে আমরা কি সবাইকে সহজেই হেল্প করতে পারবো, কারণ আপনাদের সাথে আমাদের সহযোগিতায় হবে বন্ধুত্ব, ঠিক আছে? আমরা চাই আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করতে, মেন্টালি বলেন, পড়াশোনায় বলেন, ক্যারিয়ারে বলেন, সব কিছুতে আমরা সাপোর্ট দিতে চাই আপনাদের, ইনশাল্লাহ। এখন আমরা এই যে অপরিচিত গল্পের মাঝামাঝিতে অনেক কিছু জানলাম। এই গল্পে আপনার মূল ভাবটা কি নিজের ভাষায় একটু লিখতে পারবেন না? মূলত কি যৌতুক নিয়েই তো এটা, এবং অনুপম কল্যাণীর মধ্যে যে যৌতুক প্রথা প্রতিরোধের যে চেষ্টা, পিতার সামনাসামনি যে কথা বলা মুখে মুখে, এই যে বিষয়গুলো, বিদ্রোহী ভাবগুলো, মানে ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, ঠিক আছে? একটু পড়ে নিলেই পারবেন। আর অপরিচিত গল্পের নায়ক অনুপমের যে চরিত্র, সেই চরিত্রটা একটু ব্যাখ্যা করবেন, কারণ অনুপম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ছোট গল্পের বিষয়টি খেলা হয়। অনুপম অপরিচিত গল্পের নায়ক, কিন্তু সে নায়ক হইলেও তার মধ্যে কিন্তু নায়কচিত গুণ কোনো কিছুই নাই, মানে পুরুষ শোষিত যে গুণগুলো থাকে সেইগুলো কিন্তু নাই। শিক্ষিত হলেও সে কিন্তু ব্যক্তিত্বহীন। অন্যদিকে নারী চরিত্র কল্যাণী এবং তার বাবা সন্তুনাথ সেন ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন।
অন্যায়কে প্রশ্রয় দেননি, কখনো মাথা নত করেননি। গল্পে অনুপমের লোভী মামার যে অশোভন আচরণ তৎকালীন বাঙালি সমাজকে প্রতিফলিত করছে। এবং অনুপম দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু গুণহীনতার কারণে শিক্ষক তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন। পিতার মৃত্যুর পর মায়ের স্নেহে অনুপম কিন্তু বড় হয়। অনুগত সন্তান বলেই কখনো মাতৃ আজ্ঞার বাইরে যাওয়ার সুযোগ তার ছিল না, কিন্তু তার আসল অভিভাবক ছিলেন মামা, যিনি অনুপমের সংসারে সবকিছুর দায়ভার নিয়েছিল। এবং অনুপমের একটা বন্ধু ছিল, তার নাম ছিল হরিশ। সে কানপুরে কাজ করত, আর ছুটিতে কলকাতা এসে প্রথমে অনুপমের বিয়ের বিষয়টা সেই প্রস্তাব দেয়। আর কল্যাণী কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দরী, মাশাল্লাহ, এবং গুণের কথা শুনে অনুপম কিন্তু রাজি হয়ে যায়। ঠিক আছে, মনে মনে বিয়ের জন্য কি ফুল ফুটতে থাকে। আর অপরিচিতা গল্পের আলোকে নারীদের এগিয়ে চলার সহায়ক ভূমিকা আলোচনা করো। আমরা জাস্ট একবার দুইবার পড়বো, তাহলে কিন্তু পারবো। এই তো, তাহলে আমার কিন্তু ওকে। এখন আপনাদেরকে আর একটু দেখাই আমি, সেটা হলো এখন কি দেখাবো বলেন? বেশি কিছু দেখানো যাইতো না। আচ্ছা, বিলাসীটা দেখাই, বিলাসী দেখাই। আর আচ্ছা, শুধু বিলাসীটাই দেখাবো একটু। এখন আসেন, এর মধ্যে কিন্তু আমি কয়েকটা বাদ দিছি, যে নতুন যেগুলো প্রত্যাবর্তন, খেয়া পারে তরণী, ঠিক আছে, আবার আসিব ফিরে, এগুলো ঠিক আছে। বিলাসীটা একটু দেখেন। বিলাসী লেখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে জন্মগ্রহণ করেন, আর তার প্রকৃত নাম ছিল কিন্তু অনিলা দেবী। তাহলে আমরা একটু যারা শুনতে পাচ্ছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নামটা কি সেটা কিন্তু আমাকে জানতে হবে। ছদ্ম নাম হচ্ছে অনিলা দেবী, আর প্রকৃত নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন তিনার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়, মাতার নাম ভুবন মোহিনী দেবী, আর তার যে ওয়াইফ, স্ত্রী, সে ছিল কি শান্তি দেবী। আর উপন্যাস আছে অনেকগুলো, তার মধ্যে পড়বেন বড় দিদি, মেজ দিদি, আর পল্লী সমাজ। দেবদাস, দেবদাস মুভি দেখছেন সবাই? এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস, আর ওই উপন্যাস থেকেই দেবদাস মুভিটা শাহরুখ খান তৈরি করছে। ঠিক আছে, পার্বতী না, যাই হোক। তাহলে তিনটা উপন্যাস একটু, মানে তিনটা যদি এরকম আসে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনটা উপন্যাস, বড় দিদি, মেজ দিদি, পল্লী সমাজ, দেবদাস, এটা মনে রাখবেন। ঠিক আছে, বিলাসী না, বুঝতে পারছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনামটা কি একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমরা অল্পতে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনাদের যারা আরো বাকি সাবজেক্ট গুলো আছে, তারা যদি পেতে চান একটু কমেন্ট করে জানাবেন। সেখান থেকে আমি অতি সংগীত প্রথমে বলবো, পাঠ পরিস্থিতিটা একটু ভালো করে পড়বেন, মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আপনি এই বিষয়ে অনেকটা ধারণা পাবেন। তারপরে আসবেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নে বিলাসী গল্পের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী কার মেয়ে? বিলাসী সাপুরের মেয়ে ছিল। আর বিলাসী গল্পের আপনার যে কথক, সেটা কে ছিল? ন্যাড়া। আর একটা বিষয় হলো, 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যায় কে? আর 2 ক্রোশ মানে কি? ন্যাড়া কিন্তু 2 ক্রোশ হেঁটে যায়। আর মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd। ঠিক আছে। আর একটা হচ্ছে বিলাসী হচ্ছে কার, বললাম তো, সাপুরের মেয়ে। আর একটা জায়গায় আচ্ছা, এটাই। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিলাসী গল্পের বর্ণনাকারী কে? এই বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত ছোট গল্প, এটা কিন্তু বর্ণনা করছে হচ্ছে ন্যাড়া। ঠিক আছে।
আর ন্যাড়াটা হচ্ছে বিলাসী গল্পে এটা রূপক মানে কথক। আর কোন প্রতিষ্ঠান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা সবাই জানি। আর বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1918 সালে। আর মৃত্যুঞ্জয়ের স্কুল বাড়ি থেকে কত দূরে ছিল? 2 কোষ দূরে ছিল, ঠিক আছে। আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পড়বেন, 4 কোষ মানে 8 মাইল নয়, ঢের বেশি, কথাটার ব্যাখ্যা। খুব মজার একটা বিষয়, ঠিক আছে, পড়বেন। আর বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের অন্য পাপের জন্য দায়ী করা হয় কেন? আর মৃত্যুঞ্জয় কেমন প্রকৃতির যুবক ছিল? এটা পড়বেন। আর এখানে রচনামূলক পড়বেন, বিলাসী গল্পে বিলাসী যে চরিত্র, সেই কি চরিত্র ফুটে উঠছে এটা গুছিয়ে লেখো, এটা পড়বেন, তাহলেই হবে। এই যে এতটুকুই পড়েন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে, ঠিক আছে। আর বিলাসী গল্পের সার্থকতাটাও একটু পড়েন। আশা করি অনেকটা সময় নিয়ে ফেলছে, আপনাদের মূল্যবান সময়। আর বেশি সময় নিব না, আমরা এখানেই শেষ করব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বাংলা সাবজেক্টকেও গুরুত্ব দেন, বাংলা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করেন। আর আমাদের এডুকেয়ার পেজে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নক করেন, এবং অন্য সাবজেক্টের মিড টার্ম প্রস্তুতির ইংলিশ 1, ফিজিক্স 1 যাদের আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিশেষ করে এই সাবজেক্টগুলো যাদের প্রয়োজন মনে করেন একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।